Welcome guys, welcome to Bong Study Hub. WBJEE ফ্রি ক্র্যাশ কোর্স 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি সোহন কর, তোমাদের ম্যাথসের মেন্টর। তো অ্যাজ পার রুটিন আমি দিয়ে দিয়েছিলাম, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের ফার্স্ট লেকচার উইল বি অন ফাংশন, রিলেশন অ্যান্ড ম্যাপিং। এর WBJEE বেসড কোশ্চেনগুলো আমরা একটু কিভাবে করব বা কী কী থিওরি আছে এতে, এগুলো আজকে আমরা একটু দেখে নেব। সো লেটস স্টার্ট। তো ওকে গাইজ, আজকে আমাদের প্রথম টপিক ফাংশন, রিলেশন অ্যান্ড ম্যাপিং। তো প্রথমে বুঝতে হবে ফাংশনটা কি, হোয়াট ইজ ফাংশন। আশা করি সকলেই জানে, কারণ এটা তো ক্র্যাশ কোর্স। তো এখানে আমরা অত ডিটেলসে যাবো না, জাস্ট আমরা হোয়াট ইজ ফাংশন জিনিসটা একটু বলবো। ছোটো করে বলতে গেলে এই যে ওয়াই ইজিক্যালস টু এফ এক্স লিখি আমরা, এই ওয়াই ইজিক্যালস টু এফ এক্সটা, এটা তাহলে আমরা যদি ওয়াই ইজিক্যালস টু এফ এক্স লিখতে পারি, তাহলে আমরা বলবো যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো এই সাইনটা দেওয়া হয় ফর ফাংশন। তো ব্যাপারটা হলো রিলেশনটা কি। রিলেশন হলো ওয়াই আর এক্সের মধ্যে, রিলেশন বাংলা কি, সম্পর্ক। ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্ক বার করাকেই বলে রিলেশন, বা ওয়াই আর এক্সের মধ্যে যা রিলেশন থাকবে। তো রিলেশন তিন রকমের হয়, আমরা তো এটা জানি। ইকুইভ্যালেন্ট রিলেশন, আমি একটু ভুল বলেছিলাম। ইকুইভ্যালেন্ট রিলেশন কোনো কিছু প্রুফ করতে গেলে তাহলে আমাদের তিনটে জিনিস প্রুফ করতে হয়। আইদার সেটা দেখতে হবে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, তারপর চেক করতে হবে সিমেট্রিক হচ্ছে কিনা, তারপর লাস্টে চেক করতে হবে ট্রানজিটিভ হচ্ছে কিনা। তো এই চেকগুলো আশা করি সকলেই জানে যে এগুলো কখন কখন হয়। রিফ্লেক্সিভে আমরা কি চেক করি, যখন ওয়াই যদি থাকে তাহলে ওয়াইটাকে এক্স ধরে নিয়ে প্রুভ হচ্ছে কিনা, মানে এক্স কমা এক্সের জন্য বা ওয়াই কমা ওয়াইয়ের জন্য ফাংশনটা এ করছে কিনা, স্যাটিসফাই করছে কিনা। সিমেট্রিকে আমরা কি জানি, এ কমা বি এর জন্য হলে বি কমা এর জন্য স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা চেক করি। আর ট্রানজিটিভে কি জানি, এ কমা বি হলে, বি কমা সি হলে, যদি এই দুটো হয় তাহলে এ কমা সি এর জন্য হচ্ছে কিনা এটা আমরা চেক করি। তো এই তিনটে হলে তাহলে আমরা বলতে পারি ওইটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন। এইটুকু তো আমরা সবাই জানি। তো এবার আমরা বাকি আলোচনাটা করবো ফাংশনস নিয়ে। তো আরেকটা বিষয় বলে দিই ফাংশনে আসার আগে, যে এই চ্যাপ্টারটা না প্রচণ্ড থিওরি বেস বা প্রচণ্ড টেকনিক্যালিটির চ্যাপ্টার। তো যেহেতু এটা আমাদের ক্র্যাশ কোর্স, হয়তো আমরা অতটা টেকনিক্যালিটি ছুঁতে পারবো না, বাট কী টাইপের কোশ্চেন হয়, কি কি করলে এই চ্যাপ্টারে ভালো মার্কস পাওয়া যাবে, সেগুলো আমরা অবভিয়াসলি বলবো। ফাংশানে যেটা আমাদের করতে হবে, ওয়াই ইজিক্যালস টু এফ এক্স যদি কোনো ফাংশান দিয়ে দেয়, মেনলি কোশ্চেন এরকম আসে যে এই ফাংশানটার রেঞ্জ কি হবে আর ডোমেন কি হবে। তো এই টাইপের কোশ্চেন আসে। তো রেঞ্জ আর ডোমেন বলতে কি, রেঞ্জ হলো ওয়াই এর ভ্যালু যেখান থেকে যত অবধি বিলং করছে, আর ডোমেন হলো এক্স এর ভ্যালু কত থেকে কত অবধি থাকছে আর কি ওয়াই এর ওই ভ্যালুগুলোর জন্য। তো এটাকেই বলে হলো রেঞ্জ আর ডোমেন। তো রেঞ্জ আর ডোমেন বার করার প্রবলেমস দিতে পারে। তো সেরকম যদি আমরা একটা প্রবলেম দেখি, তাহলে ধরে নেওয়া যাক বলেছে ওয়াই ইজিক্যালস টু সাইন এক্স মড 3 মড সাইন এক্স মাইনাস 2 মড কস এক্স এর রেঞ্জ বার করতে দিয়েছে। ঠিক আছে, এই প্রবলেমটা আমরা সলভ করব। তো প্রথমে দেখতে হবে রেঞ্জ মানে কি, একটা মিনিমাম ভ্যালু পেতে হবে আমাদের, আর একটা ম্যাক্সিমাম ভ্যালু পেতে হবে। তো মিনিমাম ভ্যালু কোথায় আসছে আমাদের দেখতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আসছে আমাদের দেখতে হবে। তো তার জন্য যদি এটাকে আমরা একটু মানে অনেকভাবে করা যায় এটা,
আমরা প্রথমত এই জিনিসটাকে ডেরিভেটিভ করেও করতে পারি। ডেরিভেটিভ করে নিয়ে সুন্দরভাবে তারপর সেটাকে ডিওয়াই ডিএক্সকে 0 করে তারপর d2/dx2 যেখানে ধরলাম আমরা এটা dy/dx বার করলাম, করে তারপর d2/dx2 বার করলাম। এবার dy/dxটাকে 0-র সাথে ইকুয়েট করলাম, করে যে ভ্যালুগুলো এলো সেগুলোকে d2/dx2-তে বসালাম। যদি আমরা দেখি d2/dx2 আমাদের <0 হচ্ছে, তাহলে আমরা বলে দেবো ওখানে একটা ম্যাক্সিমা আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু। আর যদি দেখি <0 হচ্ছে, বলে দেবো একটা মিনিমা আছে বা মিনিমাম ভ্যালু আছে। কিন্তু আমরা ওই অ্যাপ্রোচ থেকে একটু সরে এসে অ্যাপ্রোচটা করি। আমরা এটুকু জানি যে সাইন এক্সের ভ্যালু কত থেকে কত বিলং করে, -1 থেকে 1। ওকে, যে কোনো ভ্যালুর জন্য -1 থেকে 1 সাইন এক্সের ভ্যালু এটুকুর মধ্যে বিলং করে। কস এক্সের ভ্যালু কত থেকে কতর মধ্যে বিলং করে, এটা বিলং করে -1 থেকে 1। ওকে, তো আমরা সবাই জানি মড ভ্যালু মাইনাস হয় না, তখন তাহলে এদের রেঞ্জ কতই চলে এলো? মড অফ সাইন এক্স এর রেঞ্জ কি এলো? মাইনাসগুলো যদি প্লাস হয়ে যায় তাহলে রেঞ্জটা কি এলো? 0 থেকে 1-এর মধ্যে চলে এলো। আর মড অফ কস এক্স এর রেঞ্জ কি এলো? এটাও চলে এলো 0 থেকে 1-এর মধ্যে। ওকে, তো এবার আমাদের বলতে হবে এটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হবে। তো আমরা যদি দেখি, যদি সাইন এক্সটা ম্যাক্সিমাম হয় 1 হয় সাইন এক্স, তাহলে কস এক্সটা কত হবে? 0 হবে। কারণ আমরা গ্রাফ যদি দেখি এইগুলোর, তাহলে সাইন 0 কত? 0, তারপর বেড়ে এইভাবে কমে, এটা সাইন এক্স এর গ্রাফ। আর কস এক্স এর কি? আবার এখান থেকে নেমে এরকম একটা গ্রাফ ফলো করে। তো আমরা দেখছি এখানে যদি কস এক্স এর ভ্যালু 0 হয়, তাহলে সাইন এক্স এর ভ্যালু 1 হচ্ছে, এটাই এদের নেচার। যদি মড হয়ে যায় তাহলে জাস্ট গ্রাফটা এরকম চেঞ্জ হয়, গ্রাফটা জাস্ট এরকম চেঞ্জ হয়, বেসিক নেচারটা তো সেম থাকে, জাস্ট গ্রাফটা এরকম চেঞ্জ হবে, বেসিক নেচারটা সেম থাকছে। তো তাহলে আমরা কি জানি, যখন সাইন এক্স 1 হয়ে যাবে, ফর দ্য সেম ভ্যালু অফ এক্স কস এক্স কত থাকবে? 0 হয়ে যাবে। তো আমাদের কি হবে? এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? যদি সাইন এক্স 1 হয় তাহলে ওয়াই কত হবে? 3, তাহলে এটাই ওয়াই ম্যাক্স। আর ওয়াই এর মিনিমাম ভ্যালু কত হবে? যদি সাইন এক্স 0 হয় আর কস এক্স 1 হয় তাহলে -2, তাহলে রেঞ্জটা দাঁড়ালো কি? ওয়াই বিলংস টু -2, 3, এই দাঁড়ালো রেঞ্জ। এইভাবেই রেঞ্জ আর ডোমেনের সাধারণত অঙ্ক আসে। মাঝে মাঝে এমন কোশ্চেন দিতে পারে ডোমেনের, একটা ডোমেনের কোশ্চেন আমরা ডিসকাস করি, দেখি। যদি বলে দিল ফাংশনটা হলো y = 1/√1 - x², বললো এর ডোমেনটা আলোচনা করতে হবে, মানে এর এক্স এর ভ্যালুটা কি কি হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখব, আমরা জানি রুটের ভেতর সবসময় যে ভ্যালুটা থাকে সেটা গ্রেটার দ্যান = 0 হয়, এটা সকলে জানে। তাহলে 1 - x² গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে এদিকে যদি নিয়ে আসি, x² -1 লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে x + 1 x - 1 লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে। আমরা এখান থেকে সলভ করতে জানি, এখানে আসছে 1, এখানে আসছে -1, তাহলে একটা -1 রাখলাম, একটা 1 রাখলাম। তো এবার এদিকে প্লাস, যেহেতু একটা বিজোড় এ আছে, পাওয়ার আছে, তাহলে এইটা মাইনাস, আবার বিজোড় আছে বলে প্লাস। এবার লেস দ্যান, তো এই রেঞ্জে ভ্যালু থাকবে এক্স এর, তার বেশি রেঞ্জ হলে হবে না। তাহলে এক্স কোথায় বিলং করবে? এক্স বিলং করবে আমাদের -1 to 1। তো এই হলো আমাদের গল্প, যে ডোমেন কিভাবে বার করা যাবে। তো এইভাবে রেঞ্জ আর ডোমেন দিয়ে প্রচুরবার কোশ্চেন আসতে দেখা গেছে। আর WBJEE আবারও আমি বলি,
ডাব্লিউবিজেইতে খুব হার্ড কোশ্চেন আসবে না, রেঞ্জ ডোমেনেরই কোশ্চেন আসতে পারে, কিন্তু খুব স্পিডে সেটাকে করতে হবে, খুব তাড়াতাড়ি নামাতে হবে। আমি যদি আরেকবার এই জিনিসটা দেখিয়ে দেবো যে এইটা কেন হয়, এটা কিভাবে হয়, তাহলে করতে আরেকটু সুবিধা হবে। তো এবার আমরা যেটা পড়বো সেটা হলো জিআইএফ। জিআইএফ মানে হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো জিনিসটা কি বলে দিই, এটাকে বক্স এক্স দিয়ে ডিনোট করা হয়। এই জিনিসটা কীরকম, ধরলাম আমি এক্সের ভ্যালু 4.6। তো জিআইএফ মানে হলো এক্সের যে ইন্টিজার পার্টটা আছে, তো বক্স এক্স দিয়ে সেই ইন্টিজার পার্টটাকে বোঝানো হবে। মানে যদি সেটা 5.2 হয় তাহলে 5 হবে, আবার যদি 6.5 হয় তাহলে 6 হবে, বক্স এক্স দিয়ে এটা বোঝানো হয়। তো জিআইএফ এর গুরুত্বটা কীরকম, জিআইএফ দিয়ে প্রচণ্ড রকমের অঙ্ক আসতে পারে। ডাব্লিউবিজেই, জেই মেন্স, জেই অ্যাডভান্স, জিআইএফটা জানা অত্যন্ত জরুরি। তো জিআইএফ এর কিছু কিছু ফর্মুলাজ আছে যেগুলো একবার করে বলে দিই, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। একটা ফর্মুলা হলো বক্স অফ বক্স এক্সটা সবসময় বক্স এক্স হয়। কেন, কারণ বক্স এক্সেই আমার পুরোটা জিআইএফে চলে আসছে। এবার যদি এক্সের ভ্যালু 6 হয় তাহলে তার জিআইএফও অবভিয়াসলি 6 হবে, বক্স এক্স অবভিয়াসলি 6 হবে। তো একবার করে নিলে, রিজলভ করে নিলে আর আনার দরকারই নেই। আরেকটা জিনিস হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স লেখা, মানে হলো ফ্র্যাকশনাল পার্টটা, মানে এটাকে আমরা বলতে পারি এক্স মাইনাস বক্স এক্স। মানে কি, যদি এক্সটা 4.6 হয় তাহলে বক্স এক্স কত হবে 4, তাহলে এইটা হয়ে যাবে ফ্র্যাকশনাল পার্টটা হয়ে যাবে 0.6। তো এইভাবে এর ভ্যালু বার করা যায়। তো যদি কেউ বলে যে এর বক্সের ভ্যালু কত হবে, ফ্র্যাকশনাল পার্টটার ভ্যালু কার মধ্যে, যদি আমি বলি এর রেঞ্জ কত, তাহলে সবাই বলতে পারবে এটা বিলং করে 0 to 1 এর মধ্যে, ক্লোজ ব্র্যাকেট অবভিয়াসলি, কারণ 1 যদি হয়ে যায় তাহলে পরের ইন্টিজারে চলে যাবে। 0 হবে না, ওপেন ব্র্যাকেট হবে দুটোই, কারণ 0 হলে আগের ইন্টিজারে চলে আসবে। তো ওপেন ব্র্যাকেটে 0 to 1 এর মধ্যে বিলং করে হলো এর ভ্যালু। তো যখনই সেটাকে আমি বক্স ফাংশন দেবো তাহলে সেটা অবভিয়াসলি 0 হয়ে যাবে, কারণ ওটা 0তে রিডিউস করে যাবে, 0.3, 0.35, সেটা 0 হয়ে যাবে। তো এটা একটা ফর্মুলা। এরপর একটা ফর্মুলা এলো বক্স এক্সের, যদি আমি বলি বক্স এক্সের রেঞ্জটা কি, তো ওয়াই ইজিক্যালস টু বক্স এক্স হলে এর রেঞ্জটা কী হবে, তাহলে সেটা বলা যায় বক্স এক্সের রেঞ্জ লেস দ্যান ইকুয়ালস টু এক্স, গ্রেটার দ্যান এক্স মাইনাস 1। এবার প্রশ্ন হলো কেন, কারণ যখন এক্সটা 5 বা 6 হবে তখন সেটাকে 5 বা 6 হিসাবেই ক্যালকুলেট করা হবে, নিশ্চয়ই তার থেকে 1 বিয়োগ করা হবে না। ওই জন্য এখানে এই যে ইকুয়ালস টু সাইনটা রয়েছে, এটা সবাই একটু খেয়াল রাখবে, না হলে সমস্যা যেটা হবে, পরীক্ষায় ঠান্ডা মাথা না রাখতে পারলে এইটা যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে। তো এইটা একটা ফর্মুলা ছিল। এরপর আরেকটা ফর্মুলা আছে, যদি বলা হয় বক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কী হবে, বক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কী হবে, তাহলে এটা না দুরকম হতে পারে। এক হতে পারে বক্স এক্স প্লাস বক্স ওয়াই, বক্স এক্স প্লাস বক্স ওয়াই হতে পারে, আরেকটা হতে পারে বক্স এক্স প্লাস বক্স ওয়াই প্লাস 1। এবার প্রশ্ন হলো কেন এরকম হবে, কারণ বক্স এক্স প্লাস ওয়াই, বক্স এক্স প্লাস বক্স ওয়াই কখন হবে, যখন ওদের যে ফ্র্যাকশনাল পার্টগুলো তাদের যোগফলটা লেস দ্যান 1 হবে। কারণ লেস দ্যান 1 যদি যোগফল হয় তাহলে কি হবে, এই দুটো আমি ধরে নিলাম, এই এক্স ধরলাম আমি 2.3, ওয়াই ধরলাম আমি 1.5, তাহলে এক্স প্লাস ওয়াই এর বক্স কত হবে 3.8 এর বক্স, মানে 3 হলো, 3 হচ্ছে। এবার সেটা বক্স এক্স প্লাস বক্স ওয়াই, বক্স এক্স কত হবে 2, বক্স ওয়াই কত হবে 1,
তো যদি যোগ করি তাহলে আমরা দেখব 3 আনসার আসছে, কারণ এদের এই যে ফ্র্যাকশনাল পার্ট দুটো আছে এটার যোগফল আসছে 0.8, যেটা 1-এর চেয়ে কম। এটা 1-এর চেয়ে বেশি চলে এলে ওটা নেক্সট ইন্টিজারে যেত, যার জন্য এখানে এই 1টা অ্যাড করা হচ্ছে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে যদি বক্স এক্স প্লাস বক্স ওয়াই এর ভ্যালু জানতে, মানে যদি বক্স এক্স প্লাস ওয়াই এর একটা ভ্যালু জানতে চাইলো, তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কখন এটা বক্স এক্স প্লাস বক্স ওয়াই হবে, কখন এটা বক্স এক্স প্লাস বক্স ওয়াই প্লাস 1 হবে। তো এইটা ভালোভাবে মাথায় রাখতে হবে। তারপর চলে আসি আরেকটা ফর্মুলায়। যদি বলে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স কী হয়, তাহলে কি হবে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স। তাহলে আমরা যদি সেটাকে একটু ভালোভাবে করি তাহলে আমরা কি বুঝতে পারবো, এটার ভ্যালু দুটো হতে পারে, একটা হলো 0 আর একটা হলো -1। কেন? যদি এক্সটা হলো, আমি ধরলাম এক্স হলো 5, তাহলে বক্স এক্স কত 5, বক্স অফ মাইনাস এক্স কত -5, কারণ -5 এর বক্স -5, তাহলে কি হলো 0। এবার আমি ধরলাম এক্সটা হলো 3.4, 3.4 হলে বক্স এক্স কত হবে, বক্স এক্স হয়ে যাবে 3 মাইনাস বক্স এক্স কত হবে, বক্স অফ মাইনাস এক্স কত হবে, এটা হয়ে যাবে তখন বক্স অফ -3.4। সেটা কত, বক্স অফ -3.4 নিশ্চয়ই তার পরেরটাই আসবে, মানে -4। তাহলে দুটো যদি আমি যোগ করি তাহলে কত আসছে -1, ওই জন্য এই দুটো ভ্যালু আসতে পারে। তো এগুলো আমি সাজেস্ট করব একটু মাথায় রেখে দেওয়ার জন্য বক্স ফাংশনের, যাতে অঙ্কগুলো করতে কোনো অসুবিধা না হয়। এরপর আরেকটা ফর্মুলায় আসি, যেটা হলো যদি বলা হয় বক্স অফ বক্স এক্স বাই এন এর ভ্যালু কত, তাহলে আমরা বলে দিতে পারি এর ভ্যালু হলো বক্স অফ এক্স বাই এন। ওকে, এই ছোট ছোট ফর্মুলাগুলো মনে রাখলে তবেই টাইম বাঁচবে, নাহলে কিন্তু টাইম বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। তারপর যদি আমরা বলি বক্স অফ এন প্লাস এক্স কত, তাহলে আমরা কি বলবো এন প্লাস বক্স এক্স। এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো জিআইএফ থেকে এই কটা ফর্মুলাই আছে, এই কটা ফর্মুলা পড়তে হবে, আর জিআইএফ এর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো আমাদের যে মক টেস্টগুলো আছে সেখানে কিছু প্র্যাকটিস হয়ে যাবে। আর বেসিক ফর্মুলা যেগুলো আছে জিআইএফ দিয়ে অনেক সময় রেঞ্জ বার করতে দিতে পারে, ডোমেন বার করতে দিতে পারে। আর জিআইএফ এর গ্রাফটা একবার একটু দেখিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ। ধরলাম ওয়াই এক্স, জিআইএফ এর গ্রাফ করবো y ইজ টু বক্স এক্স। তাহলে ধরলাম এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 1 2 3 4 -1 -2 -3 -1 -2 -3, এরকম একটা গ্রাফ আঁকলাম। এবার গ্রাফটা প্লট করব আমরা। দেখতে হবে যদি এক্সটা 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু অবভিয়াসলি 0 হবে, তাহলে এই রকম জায়গায় হবে। এক্স যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 1 হবে। এক্স যদি 2 হয় ওয়াই এর ভ্যালু 2 হবে। এবার ব্যাপারটা হলো এক্স যদি 0.95 হয়, মানে 0 থেকে 1 এর ভেতর থাকে, তাহলে ওয়াই এর ভ্যালু কত 0। তাহলে এটা এখানে অবধি যাবে কিন্তু টাচ করবে না, একটা ব্রেক থাকবে হালকা, কারণ 1 হলে সেটা আর হবে না, 1 হলে 1এই থাকবে। আবার এটা এখান থেকে এত অবধি যাবে কিন্তু ব্রেক থাকবে একটা, আবার এটা এখান থেকে এত অবধি যাবে কিন্তু ব্রেক থাকবে। সিমিলারলি আমি যদি এক্সটাকে আমি -1 নিই তাহলে কত আসবে, -1 যদি এক্স হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে -1। এবার এটা অ্যাপ্রোচ কোন দিকে করবে, -2 এর দিকে করবে, তাহলে এটা আবার এরকম করে একটু ব্রেক, আবার এরকম করে একটু ব্রেক, আবার এরকম করে একটু ব্রেক, এইভাবে গ্রাফটা চলতে থাকে সিঁড়ির মতো করে অনেকটা, ঠিক আছে?
তো এই জিনিসগুলো জানার দরকার ছিল, এগুলো জেনে নিলে আর অসুবিধা হওয়ার মতো জায়গা সেরকম কিছু নেই। এবার ব্যাপারটা হলো যে নেগেটিভ সাইডে একটা গণ্ডগোল আছে, সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে বেটার, আর না হলে বুঝে নাও। সেটা হলো, আমি ধরলাম x ইজিক্যালস টু -0.95, তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা তখন হয়ে যাবে, বক্স এক্স এর ভ্যালু হয়ে যাবে -1। তো গ্রাফটা এরকম হবে না। গ্রাফটা কীরকম হবে? 0 থেকে, মানে এই পার্টটার জন্য এর ভ্যালু কোথায় থাকছে? -1-এ থাকছে। তো 0-র ভ্যালু তো এখানে থাকলো। এবার গ্রাফটার ব্রেক লাইনটা কোন দিকে হয়ে যাবে? ব্রেক লাইনটা হয়ে যাবে এই দিকে। তো এটা হলো -1, -2, -3। 0 থেকে 1-এর জন্য এক্স এর ভ্যালু 0 থেকে 1-এর জন্য ওয়াই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? -1। ফলে এর এবার গ্রাফটা দেখা হবে এরকম। অথচ যেই 0-কে অ্যাপ্রোচ করবে অমনি ওটা ব্রেক করে যাবে। তাহলে এক্স এর ভ্যালু আমি এখানে 0.95 আছে, ওটা -1-এ চলে গেল। আবার এক্স এর ভ্যালু যখন -1.5 হবে, ওটা আবার -2-তে চলে যাবে। কিন্তু যেই -1 হবে আর -2-তে যাবে না, তাহলে এইভাবে ব্রেক করবে। আবার এদিকে এইভাবে ব্রেক করবে। তো গ্রাফ এই জায়গায় অনেকের ভুল হতে পারে, ধারণা হয়তো গন্ডগোল আছে, তাই আমি বলে দিলাম যে গ্রাফটা এরকম হয়। সব সময় যখনই কোনো গ্রাফ আঁকতে হবে, প্লট করার আগে এক্স ভার্সেস ওয়াই একটা ধারণা বানিয়ে নেবে, তাহলে কি হবে? গ্রাফটা প্লট করাটা জল ভাত হয়ে যাবে। তো এটাই ছিল জিআইএফ নিয়ে আমাদের আলোচনা। এরপর আমি ইনইকুয়ালিটি সলভের ওই ট্রিকটা একটু শিখিয়ে দেবো, আর গ্রাফ, র্যান্ডম গ্রাফ প্লট করবে কিভাবে সেটা একটু বলে দেবো। তো আমরা ইনইকুয়ালিটি সলভ করব কিভাবে, খুব তাড়াতাড়ি ইনইকুয়ালিটি কোথার থেকে কোথায় ভ্যালুগুলো থাকবে এগুলো সলভ করবো কীভাবে, কারণ এরকম কোশ্চেন আসতেই পারে। এবং এরকম কোশ্চেন সলভ করতে হলে যদি আমাদের জানা থাকে জিনিসটা, তাহলে আমরা ইজিলি খুব স্পিডে বার করে ফেলতে পারবো। কীরকম জিনিসটা? ধরলাম একটা ইনইকুয়ালিটি দিয়েছে x-2, x-3, x-10, x+4, x+1, x+3, এখানে একটা স্কোয়ার আছে, এখানে 4 পাওয়ার আছে, এখানে একটা কিউব আছে, <0 ওকে। তো এরকম দিতে পারে। এরকম দিলে আমরা ভাববো কী করে সলভ করব, কোথায় এর, যদি বলে দেয় এর ডোমেন কোথায়, মানে এক্সের ভ্যালুগুলো কোথায় কোথায় বিলং করবে, তাহলে আমরা কি করব? কোনো চাপ নেওয়ার বিষয় নেই, জাস্ট একটা নাম্বার লাইনের মতো টেনে নেব। প্রত্যেকটায় এক্সের রুটগুলো লিখে নেব, মানে এখানে 2, এখানে 3, এখানে 10, এখানে -4, এখানে -1, এখানে -3। এবার আমি এটা এখানে প্লট করে ফেলবো। সবচেয়ে কমে -4, তারপর কি আসছে -3, তারপর কি আসছে -1, তারপর কি আসছে 2, তারপর আসছে 3, তারপর আসছে 10। হয়ে গেল প্লট। এবার আমরা করবো যেটা সবচেয়ে ডান দিকে যেটা আছে তার ডান দিকে একটা প্লাস সাইন দিয়ে দেবো, ব্যাস। এটা সব ক্ষেত্রে হবে, এটা দেব। তারপর চেক করব ওখানে ওই যেটা x-10 আছে, মানে 10টা যার রুট, তার পাওয়ারে কি আছে। যদি আমরা দেখি জোড় সংখ্যা থাকছে, তাহলে আমরা পরেরটা সাইন চেঞ্জ করব না। আর যদি দেখি বিজোড় সংখ্যা থাকছে, তাহলে সাইন চেঞ্জ করব। তো ইভেন অড নাম্বার, এখানে কি আছে? অড নাম্বার আছে, তাহলে আমরা সাইন চেঞ্জ করে নিলাম। এবার 3 এলো, 3এরটায় আমরা দেখছি ইভেন নাম্বার আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা আর সাইন চেঞ্জ করব না, আবার থাকলো। এবার তারপর কাছে 2, 2এরটায় দেখছি অড নাম্বার, সাইন চেঞ্জ। -1 কি আছে? অড নাম্বার, সাইন চেঞ্জ। -3 কি আছে? অড নাম্বার, সাইন চেঞ্জ। আরেকটা হচ্ছে -4, ইভেন নাম্বার, সাইন সেম। তো এইভাবে আমরা যদি করে ফেলতে পারি, তাহলে আমরা ইজিলি বলে দেব এই ফাংশনটার এই জায়গাগুলো আমাদের ডোমেন হবে। ফলে কি হলো, আমাদের যদি এটা এমনি সলভ করতে হতো তাহলে হয়তো অনেক ভাবতে হতো, কিন্তু এইটা একটা শর্টকাট মেথড আমি বলে রাখলাম। এবার পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করলে খুবই ভালো হয়।
তো সেটা সবাই একটু দেখে নেবে। আমরা যদি একটু চেক করে নিতে চাই, যে আমরা চেক করতে চাই এটা আদৌ হবে কি না ঠিকঠাক, তাহলে আমরা 3 আর 10-এর মাঝে একটা 9 নিয়ে নিলাম। 9-2 7-এর কিউব ইন্টু 9-3 6^4 ইন্টু 9-10 মানে -1 ইন্টু 9+4 13 ইন্টু 9+1 10 ইন্টু 9+3 12। এর ভ্যালুটা এগুলো সব পজিটিভ, তাহলে এইটার নেগেটিভের জন্য আমাদের এটা <<0 শর্তটা মানবে। ফলে আমরা চেকও করে নিলাম যে এটা অলওয়েজ মানবে। তো এই জিনিসটা কাজে লাগাতে হবে যখন সিচুয়েশান আসবে। যদি আসে এই জিনিসটা কোনো হড়বড়িতে ভুলে গেলে চলবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস বলেছিলাম, গ্রাফ। তো গ্রাফ অনেক রকম হতে পারে। এবার পরীক্ষার হলে আমাকে গ্রাফ কিছু প্লট করতেই হবে, অথচ আমি জানি না গ্রাফটা কেমন হয়। হতেই পারে, অসুবিধার কিছু নেই। এমন হতেই পারে আমি y=x² গ্রাফ পরীক্ষার দিন আমি ভুলে গেছি, আমার মাথায় পড়ছে না। এমনি হয়তো পড়েছিলাম y=x² খুব কমন গ্রাফ, পরীক্ষার দিন আমার মাথায় আসছে না। কি করবে তখন? কোনো তাড়াহুড়োতে না গিয়ে এইভাবে সুন্দর করে একটা কেটে নেবে, অ্যাক্সিসগুলো এঁকে নেবে। এক্সে প্লট করবে 1 2 3 4 করলে, ওয়াই প্লট করবে 1 2 3 4, একটু বাড়িয়ে দিই আমি, 5 6 7 8 9 প্লট হলো। এবার এক্সে প্রথমে 1 বসালাম, তাহলে ওয়াই এ কি এলো? 1 এলো। তারপর এক্সে আমি 2 বসালাম, ওয়াই এ কি এলো? 4 এলো। এক্সে আমি 3 বসালাম, ওয়াই এ কি এলো? 9 এলো। এরকম একটা জায়গায়। তাহলে গ্রাফটা কিরকম হচ্ছে, এবং সবাই চেক করবে গ্রাফ এরকমই হবে। তো ব্যাপারটা হলো এই জিনিসটা খেয়াল রাখবে, যখনই গ্রাফ হচ্ছে না তখন এইভাবে ট্রাই করবে, তাহলে দেখবে গ্রাফটা পেয়ে যাবে। এইরকম ইনক্রিজ করবে বা ডিক্রিজ করলে ডিক্রিজ করবে। তো সেইভাবে গ্রাফের জিনিসটা মাথায় রাখবে, কারণ গ্রাফ দিয়ে অনেক কোশ্চেন সলভ হতে পারে। অনেক সময় বলে দিতে পারে, এখন আসবে না, পরে আসবে, যেহেতু সবার পড়া এটা ক্র্যাশ কোর্স, আমি বলছি মড এক্সের কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি দিতে পারে। তো তার জন্য আমরা অনেক সময় গ্রাফ দিয়ে চেক করি যে এর একটা শার্প পয়েন্ট আছে 0-তে, তাই তো? গ্রাফ দিয়ে চেক করি। এক্সের যেমন কি, এক্সের কি আছে, এক্সের গ্রাফ কি বলে, এই কথা বলে এক্সের গ্রাফ। কিন্তু মড এক্সে কি, একটা 0-তে শার্প পয়েন্ট চলে এসছে। তো যাদের শার্প পয়েন্ট থাকে তাদের জিনিসগুলো তো আমরা জানি। তো কোনো চাপ হবে না এই বিষয়গুলো, যখনই আসবে তখনই এইভাবে জিনিসগুলোকে চেক করে নিতে হবে, ঠিক আছে? না হলে কি সমস্যা হবে, না হলে পরীক্ষার হলে ভুলে গেলে তখন ওটা আর কনফিডেন্স আসবে না, ওর জন্য পুরো পরীক্ষা খারাপ হয়ে যাবে। আর আবারও বলবো, ফাংশন ম্যাপিং চ্যাপ্টারটা 20 মিনিট 25 মিনিটে করানো চ্যাপ্টার একদমই নয়। তো এই কিছুক্ষণে হয়তো পুরো চ্যাপ্টারটা কভার হয়নি, আরও হয়তো অনেক কিছু কভার করার বাকি থেকে গেছে, কিন্তু আমাদের সময় সীমিত রয়েছে। তো এর মধ্যেই আমাদের সব কিছু করতে হবে। তো যেটা বলবো, যা যা মোটামুটি করানো হলো, ফর্মুলা সবার কাছে বই আছে, বইগুলো দেখে ফর্মুলাগুলো দেখে সেই ফর্মুলাগুলো একটা খাতায় লিখে সেগুলোকে বারবার মনে রাখা, বিভিন্ন অঙ্ক করা, WBJEর প্রিভিয়াস পেপার্স পাওয়া যায় সেই পেপার্সগুলো সলভ করা, আমরা যে মক টেস্টগুলো গ্রুপে আপলোড করব সেই গ্রুপে জয়েন করে সেই মক টেস্টগুলো সলভ করে চেক করা, আনসার মেলানো করে ট্র্যাক রাখা যে নিজের নাম্বারটা কেমন আসছে। তো সেই কাজগুলো অবভিয়াসলি করতে বলবো, তাহলে নাম্বার অনেক ইমপ্রুভ করবে। ক্র্যাশ কোর্সে সাধারণত কখনোই বেসিক পড়ানো হয় না। ক্র্যাশ কোর্সে অবভিয়াসলি একটা ধারণা দেওয়া হয় যে এই চ্যাপ্টারটা কী জিনিস, হয়তো অনেকে ফাংশন রিলেশন পড়েছে ভুলে গেছে, তাদের জন্য এই চ্যাপ্টারের ধারণা দেওয়া হলো। তো এইভাবেই জিনিসটা এগোবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সবাই জয়েন হয়ে যাবে। একটা গ্রুপ থাকলে কি হবে, সবাই একসাথে এক জায়গায় নিজেদের সমস্যা আলোচনা করতে পারবে। কোনো ফর্মুলা বুঝতে অসুবিধা হলে, কোনো জায়গায় আটকালে আমার সাথে শেয়ার করতে পারবে, আমি সলভ করে দেব। তো এক জায়গায় থাকলে অনেক সুবিধা আছে। তো সবাই হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও।
আর আজকে রিলেশন ফাংশন ম্যাপিং এত অবধি। পরের ক্লাসটার আবার সবাই দেখো, এটাও দেখো ভালো করে, এটা প্র্যাকটিস করো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ বাই বাই, ভালো থেকো সবাই।